নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আর আমি ঈশান রয়েছি সৃজিতার সঙ্গে। বাংলার প্রাইম টাইমে আজকে কি দেখাবো? বাংলার প্রাইম টাইমে আজকে দেখতে হবে কথা আর কাজে অমিল নিয়ে কেমন চলছে এই রাজ্যের রাজনীতি। শুধু কথা আর কাজে অমিল নয়, কথা আর কথার মধ্যে অমিল। আজ এক কথা বলছি, কাল আরেক কথা বলছি। আজকে বাম পথে যাচ্ছি তো কালকে রাম পথে যাচ্ছি, তো পরশুদিন বুঝতেই পারছি না কোন পথে যাব। কে করছেন, কারা করছেন, কেনই বা তারা এত বিভ্রান্ত, এত কনফিউজ। তাই নিয়েই আজকে আমরা বাংলার প্রাইম টাইমে বিশদে সমস্ত কিছু দেখাবো আপনাদের, আমি আর সৃজিতা। আসলে ঈশানদেব, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যতই মনে হচ্ছে বিভ্রান্ত হয়ে গিয়েছেন। কেন বলছি? বিষয়টা হয়েছে যে রাম মন্দির নিয়ে ইতিমধ্যেই কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। গোটা রামনগরী অযোধ্যা সেজে উঠছে, চারিদিকে সাজো সাজো রব। এইবার বিষয়টা হলো, এত কিছুর মাঝখান থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন পথে যাবেন। দেখুন, প্রথমে যখন তাকে প্রশ্ন করা হলো যে রাম মন্দিরের উদ্বোধনে আপনি তো নিমন্ত্রিত, আপনি কি যাবেন, তেলে মেরে রেগে গেলেন, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। সে তো গেল একটা দিক। আবার এই রাম মন্দির নিয়ে তিনি বাম পথে যাবেন না ডান পথে যাবেন, এই নিয়েই মনে হচ্ছে বিভ্রান্তিটা ছড়াচ্ছে। কারণ আরও এক ধাপ এগিয়ে তিনি বলে বসলেন যে লোকসভা ভোটের আগে রাম মন্দির একটা গিমিক। তাহলে এবার কোন দিকে যাবেন? যদি বাম পথে যান তাহলে ভোট ব্যাংকে টান পড়তে পারে। তাই জন্য আবার কোথাও না কোথাও গিয়ে ডান পথটাও খোলা রাখছেন। মানে তিনি বলছেন যে রাম মন্দির হোক না, তাতে তো আমার তো কোনো আপত্তি নেই, হচ্ছে হোক। অর্থাৎ কোন দিকে গেলে যে সুবিধা হবে, ঠিকঠাক হবে, সেটাই বোধহয় বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একবার রাম মন্দিরকে গিমিক বলছেন, আরেকবার বলছেন যে তিনি এই রাজ্যে কি কি তীর্থক্ষেত্র তৈরি করেছেন তার একটা বিশাল খতিয়ান তুলে ধরছেন। কাজেই কখন যে কি বলছেন, কখন যে কোন দিকে যাচ্ছেন, সেটা বোধহয় শাসক দল নিজেই বুঝতে পারছে না। ঈশান, গিমিক শো, গিমিক শো, ইলেকশনের আগে গিমিক শো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাম মন্দির নিয়ে বিজেপি যা করছে সেটা নির্বাচনের আগে নাকি একটা গিমিক শো। কখনো বলছেন রাম মন্দির হলে আমার কোনো আপত্তি নেই, তখন বোধহয় রাম পথে যাওয়ার কথা ভাবছেন। কখনো বলছেন যে রাম মন্দির নিয়ে গিমিক শো হচ্ছে, নির্বাচনের আগে একটা গিমিক তৈরি করার চেষ্টা চলছে, তখন বোধহয় ভাবছেন বামেরা যে পথে হেঁটেছেন সেই পথে তিনি হাঁটবেন। কখন কোন পথে হাঁটবেন সেটা বুঝতে পারছেন কি পারছেন না, এইটা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, তখন রাজ্যবাসীর বোধহয় একটা গান মনে পড়ে যাচ্ছে, আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন, যেমন গোটা দেশবাসী জানে, যে আগামী 22শে জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম জন্মভূমিতে নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন এবং সেখানে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং তাকে ঘিরে, এই মন্দিরের উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় এই মুহূর্তে ঠিক কী ধরনের কর্মকাণ্ড চলছে সেই ছবিও গোটা দেশ দেখতে পাচ্ছে। তারপরেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে এটা একটা গিমিক শো নির্বাচনের আগে, তখন কয়েকটা ছবিতে একটু চোখ রাখতে হয় আর কয়েকটা মন্তব্যও একটু শুনে নিতে হয়। প্রথমে শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই বক্তব্য একটু ছোট্ট করে শুনে নেব। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই। তো শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো, শুনলেন? তিনি বলছেন গিমিক শো। আচ্ছা, তাহলে এবার একটা ছবি দেখে নিন, একটা ছবি একটু দেখে নিন। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা আজকের অন্যতম সেরা ছবি। এটা হচ্ছে স্বর্ণদ্বার। রাম মন্দিরের গর্ভগৃহে পৌঁছানোর আগে এটা হলো স্বর্ণদ্বার, সোনা দিয়ে তৈরি দরজা। এইরকম আরও বেশ কিছু দরজা রাম মন্দিরে গর্ভগৃহে ঢোকার আগে, এক একটি মণ্ডপে ঢোকার আগে যেসব দরজাগুলি বসবে, এরকম এক একটি দরজা সেখানে দেখা যাবে। এটা হচ্ছে স্বর্ণদ্বার। এই দরজা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, এই দরজার ছবি এক্সক্লুসিভলি আজই সামনে এসেছে। এক্সক্লুসিভলি আজই এই দরজার ছবিটা সামনে এসেছে। এই দরজার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রামলালার জন্য কতটা আদরে, যত্নে, ভালোবাসায়, শ্রদ্ধায়, উজাড় উদ্বেল আবেগ দিয়ে দেশবাসী নিধি সংগ্রহ করেছেন এবং সেই নিধি কাজে লাগিয়ে আজকে এই রাম মন্দিরের জন্য সোনার দরজা, রামলালার গর্ভগৃহে প্রবেশের জন্য সোনার দরজা বানানো হচ্ছে। দেশের মানুষ কতটা ভালোবাসা দিয়ে এই রাম মন্দির বানিয়ে তুলছেন
সেটা বোধহয় অন্য সকলে বুঝতে পারছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এই সবই নির্বাচনের আগে গিমিক শো। আরেকটা ছবি দেখাতে বলবো। অযোধ্যার হনুমানগড়ির সামনে যে লাড্ডু বিক্রি হয়, এই দেখুন, বলতে বলতে লাড্ডুর ছবি চলে এসেছে, দুপাশেই লাড্ডুর ছবি দেখতে পাচ্ছেন। এইটা বিশেষ ধরনের লাড্ডু। কলকাতার দোকানে যে ধরনের লাড্ডু আমরা দেখতে পাই বা খেয়ে থাকি সেই লাড্ডু নয়, হনুমানগড়িতে এইটা একটা বিশেষ ধরনের লাড্ডু। আর এইটা দেখতে পাচ্ছেন প্যাড়ার ছবি। এই লাড্ডু এবং প্যাড়াই হনুমানগড়িতে প্রসাদ হিসেবে বিবেচিত। এই লাড্ডু জিআই ট্যাগ পেল, এই লাড্ডু জিআই ট্যাগ পেল, অর্থাৎ হনুমানগড়িতে যে লাড্ডু তৈরি হয় এই লাড্ডু ওখানকারই প্রোডাক্ট, এইটার সঙ্গে হনুমানগড়ির নাম জড়িয়ে গেল এবং এই ধরনের লাড্ডু হনুমানগড়িতেই সেরা হয়। যেমন রসগোল্লা কলকাতাতেই সেরা হয়, ল্যাংচা শক্তিগড়েই সেরা হয়, সরভাজা সরপুরিয়া কৃষ্ণনগরেই সেরা হয়, সেরকম এই লাড্ডু জিআই ট্যাগ পেল হনুমানগড়িতে। অযোধ্যার মানুষ আবার একটা গর্বের মুহূর্তের মুখোমুখি, রামলালার পুনঃপ্রতিষ্ঠার সপ্তাহ দুয়েক আগে। শুধুমাত্র গর্ব নয়, সুখবর নয়, শুধুমাত্র গর্ব সুখবর নয়, অযোধ্যার জন্য এটা অর্থনৈতিক বা ব্যবসায়িকভাবেও অত্যন্ত বড় একটা খবর। ওখানকার লাড্ডু জিআই ট্যাগ পেয়ে গেল। এই সমস্ত কিছুই কিন্তু ঘটছে রাম মন্দিরের প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠার এই যে আয়োজন তাকে ঘিরে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এই সবই নির্বাচনের আগে একটা গিমিক শো। এবার আরেকটা বক্তব্য শোনাবো, লালকৃষ্ণ আডবাণীর একটা বক্তব্য। লালকৃষ্ণ আডবাণী 1990 সালে রাম রথযাত্রার সময়, সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রাম রথযাত্রার সময় কি বলেছিলেন লালকৃষ্ণ আডবাণী, একবার শুনবো। अदालत का फैसला क्यों नहीं मानते? अदालत क्या इस बात का फैसला करेगी कि यहाँ पर राम का जन्म हुआ था कि नहीं हुआ था? आपसे तो इतनी आशा है, बीच में मत पड़ो, रास्ते में मत आओ, क्योंकि ये जो रथ है लोक रथ है, जनता का रथ है, जो सोमनाथ से चला है और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे, उसको कौन रोकेगा? লালকৃষ্ণ আডবাণীর এই বক্তব্য শুনলেন, সেই আগুনে ভাষণ যা গোটা দেশে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করে দিয়েছিল। বিজেপির তৎকালীন সর্বোচ্চ নেতা লালকৃষ্ণ আডবাণী এই যে ভাষণ দিচ্ছিলেন, এটা সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত যে রাম রথযাত্রা তিনি ডাক দিয়েছিলেন, যে রাম রথযাত্রা গোটা দেশের রাজনীতিকে নতুন মোড়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, সেই রথের উপর দাঁড়িয়ে আডবাণীর এই ভাষণ। এবং এটা কবে? এটা 1990 সালে। সেই থেকে লাগাতার আন্দোলন চলেছে। আজকে 2024 সালে এসে জানুয়ারি মাসে সেই আন্দোলন সাফল্যের দরজায় পৌঁছচ্ছে। এতদিন ধরে লাগাতার একটা আন্দোলন চলেছে, বিপুল জনসমর্থন, যে কারণে আজকে সেই আন্দোলন সাফল্যের দরজায়। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এটা নির্বাচনের আগে একটা গিমিক শো। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই একরকম মন্তব্য করেননি। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় এক এক রকম মন্তব্য করেছেন, এক এক সময় এক এক রকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনো মনে হয়েছে যে তার রাম মন্দিরের উদ্বোধনে না যাওয়া ঘিরে যে জল্পনা, সে বিষয়ে তিনি কিছুই জানেন না, অন্য সবাই সব জেনে বিভিন্ন রকম খবর রটাচ্ছেন। কখনো তার মনে হয়েছে কোনো আপত্তি নেই, রাম মন্দির কেউ তৈরি করলে তার কোনো আপত্তি নেই, তার কারণ তিনিও তো অনেক মন্দির তৈরি করেছেন, এরকম বয়ানও পেয়েছেন। আজকে হঠাৎ তার মনে হয়েছে এই সবই গিমিক শো। তার কেন এই সব মনে হয়েছে এবং কখন কি মনে হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে মনে হয়েছে, সমস্ত কিছু নিয়ে বিশদে আমরা আসব। যে রাম মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে রাম মন্দির নিয়ে যা কিছু চলছে সেসব নির্বাচনের আগে একটা গিমিক শো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা আমরা ছোট্ট করে শুনেছিলাম বুলেট নিউজে যাওয়ার আগে। এবার একবার পুরোটা শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বলেছেন, তাহলে পুরোটা শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরেকবার পুরোটা শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বলেছেন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো।
কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তার পুরো বক্তব্যটা আপনাদের শোনালাম। তিনি বলছেন নির্বাচনের আগে একটা গিমিক শো এবং তিনি ভাগাভাগি করতে দেবেন না। কে ভাগাভাগি করেছেন আমরা জানি না সৃজিতা। সবাই বলছেন যারা রাম মন্দিরের নির্মাতা, যে ট্রাস্ট রাম মন্দির নির্মাণ করছে, দেশের সরকার প্রত্যেকে বলছেন রাম গোটা ভারতের আইডেন্টিটি এবং রাম মন্দির সবার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে ভাগাভাগি চলছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটা মনে হচ্ছে সে নিয়ে আমরা পরে আসবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মনে হচ্ছে এগুলো গিমিক, তখন কতগুলো ছবি আমি আর সৃজিতা আপনাদের দেখাই। অযোধ্যার ছবিটা এখন যদি একবার দেখেন যে অযোধ্যার কি ছবি ছিল আর অযোধ্যার এখন কি ছবি হয়েছে, শুধুমাত্র এই এক মন্দিরকে কেন্দ্র করে কতটা ভোল বদলে ফেলেছে, চেহারা বদলে ফেলেছে শহরটা, সেটা একবার দেখুন। তারপরে না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার বিচারে আসবো। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি রামলালার দর্শনে এসেছেন, তাই তো সৃজিতা? একদম, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি রামলালার দর্শনে গিয়েছেন এবং তিনি বারবার পরিদর্শন করেছেন। এটা তারই মধ্যে একটি পরিদর্শনের ছবি এবং পুজো দেওয়ার ছবি, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আর কি ছবি আমাদের কাছে রয়েছে আমরা একে একে দেখি যে এরপরে আমাদের কাছে আর কি কি ছবি রয়েছে। তারপর আমাদের কাছে আমরা পুজো দেওয়ার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরও কিছু ছবি আমাদের কাছে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিটা আপনাদেরকে দেখাবো যে রাম মন্দিরটা যখন মানে একদম শেষ পর্যায়ে রয়েছে, তার প্রত্যেকটা মুহূর্তের ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে যেমন বজরংবলীর ছবি মূর্তি স্থাপিত হয়েছে। এর পাশাপাশি আরও যে সমস্তভাবে গোটা সৌন্দর্যায়ন করা হয়েছে রাম মন্দির চত্বরটাকে, সেই ছবিটা দেখানো হচ্ছে ঈশান। সেই ছবির অংশ বিশেষ আমরা তুলে ধরছি যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, এটা বলা যেতেই পারে। দেখুন বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন অংশের ছবি। এটা 22 তারিখ থেকে আর এভাবে আপনাদের দেখতে হবে না, 22-এর পর থেকে আপনারা যখন ইচ্ছা গিয়ে দেখে আসতে পারেন। ঈশান আর কি ছবি রয়েছে? আর কি ছবি রয়েছে আমরা দেখি। এইটাতে এই ছবিটা এতক্ষণ সৃজিতা আপনাদের দেখাচ্ছিল, রাম মন্দিরের ভেতরের ছবিটা। অযোধ্যার শহরটা কিভাবে সেজেছে একবার দেখুন পাখির চোখে, ড্রোন শটে দেখুন অযোধ্যা শহরটার কীরকম ঝকঝকে তকতকে চেহারা হয়েছে। সেখানকার নদীর ঘাট, সেখানকার রাস্তাঘাট, সেখানকার পার্ক, সেখানকার প্রতিটি বাড়ি, প্রতিটি পাঁচিল, রাস্তার বাতি স্তম্ভ, সমস্ত কিছু, বুলেভার্ড, সমস্ত কিছু কি চেহারা নিয়েছে এই অযোধ্যা। যারা আগে গিয়েছেন অযোধ্যা এবং যারা এখন দেখছেন, অথবা ভারতের যে কোনো পুরনো শহর যারা দেখেছেন, অযোধ্যা হয়তো যাননি, তারাও যদি একবার গিয়ে অযোধ্যায় ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন এই শহরটা। দেখুন একবার চেহারাটা দেখুন, এটা 30শে ডিসেম্বরের চেহারা। আমি আরেকবার বলবো সেই ছবি দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এটা একটা এয়ারপোর্টের ছবি, অযোধ্যায় যে নতুন এয়ারপোর্ট হয়েছে, শহরটার কিভাবে কায়াকল্প হয়ে গিয়েছে, কিভাবে ভোল বদল হয়ে গিয়েছে সেই ছবি। অযোধ্যায় একেবারে সেই অত্যাধুনিক এয়ারপোর্ট উদ্বোধনের ছবি, সে আলোকিত নতুন অযোধ্যা স্টেশনের ছবি, একের পর এক একটা শহর কিভাবে সৃজিত। একবার সেই ছবিটার দিকে দেখো, কিভাবে শহরটা ভোল বদলে ফেললো। শহরের স্টেশন, শহরের এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, শহরের রাস্তাঘাট, শহরের পরিকাঠামো আমূল যেভাবে ঢেলে সাজানো হলো এবং এখনও যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে। ভারতের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে কোনো শহর একটা মন্দির বা তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে এইভাবে এত অল্প দিনের মধ্যে নিজের পুরো চেহারা বদলে ফেলেছে, আগে কখনো এরকম আমরা দেখেছি কিনা যথেষ্ট সন্দেহ আছে সৃজিতা। একেবারেই তাই। তবে এত কিছুর মধ্যে একটা বিষয়তে উল্লেখ করতেই হচ্ছে, কারণ যাদের রাজনীতি করার, যাদের ভোট ব্যাংক নিয়ে ভাবার, তারা শুধু সেটাই ভাবেন, তার বাইরে গিয়ে ভাবেন না। কেন এটা বলছি? আমন্ত্রণ সত্ত্বেও রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না বলেই জানিয়েছিলেন বাম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি আগে কি বলেছিলেন শুনুন, তারপর আসছি। ये फंक्शन हो रहा है एक स्टेट स्पॉन्सर्ड इवेंट के रूप में। प्रधानमंत्री मौजूद रहेंगे, मुख्यमंत्री यूपी के मौजूद रहेंगे। स्टेट स्पॉन्सर्ड होने की जगह उसकी राजनीतिकरण जो हो रही है
इस पूरी की पूरी इनॉग्रेशन के लिए, उससे हमारी ये आपत्तिजनक, इसलिए हम वहाँ पे भाग नहीं लेंगे इस इनॉग्रेशन। আমরা শুনলাম সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কি বলছেন। সৃজিতা, তিনি পরিষ্কার বলছেন রাম মন্দিরের উদ্বোধনে তিনি যাবেন না, এবং সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোল বদল করতে হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান তো এর আগে অন্যরকম ছিল। যেহেতু গোটা দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস, উদ্বেল, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছু দিয়ে যে রাম জন্মভূমি মন্দির তৈরি হচ্ছে, সেই আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা, শ্রদ্ধাকে মর্যাদা দিতে বাম নেতারা রাজি নন এবং শুধুমাত্র সংকীর্ণ ভোট ব্যাংকে রাজনীতি করতে চান। সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কেও বোধহয় একটু অবস্থান পরিবর্তন করতে হচ্ছে, কারণ ভোট ব্যাংক নিয়ে তারও উদ্বেগ তৈরি হচ্ছে। বামেরা ভোট ব্যাংকে ধস নামিয়ে দেবে না তো? সম্ভবত এরকম কিছু। কারণ একটু শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কি বলেছিলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির সম্পর্কে কি বলেছিলেন শুনবো। যদি রাম মন্দিরে আপনি যাবেন, তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। যদি রাম মন্দিরে আপনি যাবেন, তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। আচ্ছা, এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সময়ের বক্তব্য, যখন তিনি মূলত সাংবাদিকদের প্রশ্নটাকে এড়িয়ে গিয়েছিলেন। তিনি হয়তো বুঝতে পারছিলেন না তখন থেকেই যে ঠিক কী বললে ঠিকঠাক হবে। একদিকে যখন এটা বলছেন, তেমন অন্যদিকে কোনো না কোনো জনসভায় গিয়ে তিনি বলছেন যে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তিনি ঠিক কোন কোন তীর্থক্ষেত্র তৈরি করেছেন বা সেখানে সৌন্দর্যায়ন করেছেন। এটা বলেরই বা কি প্রয়োজন পড়েছিল আমি ঠিক জানি না। ঈশান কি বলেছেন আগে শুনুন। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলছেন কিছুই বোঝা যাচ্ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে তিনি কিছুটা বিভ্রান্ত হয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভ্রান্তি নিয়ে থাকুক। ওদিকে হনুমানগড়িতে যে লাড্ডু তৈরি হয়েছে, ঈশান শুরুতেই দেখাচ্ছিল যে জিআই এর তকমা পেয়ে গিয়েছে সেই লাড্ডু, আর এটা অর্থনৈতিকভাবে সত্যি খুব গুরুত্বপূর্ণ। একেবারেই তাই। সৃজিতা যেমনটা বলছে, অর্থনৈতিকভাবে এটা অযোধ্যার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ। কারণ কোনো একটা এলাকার একটা নির্দিষ্ট পণ্য জিআই ট্যাগ যদি পায়, তাহলে তার বিক্রি বাটা থেকে ওই এলাকা নিজেও অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে উপকৃত হয়। ঠিক কি পরিস্থিতি এবং এই জিআই ট্যাগ হনুমানগড়ির লাড্ডু পাওয়ার পরে ওখানকার আবহটা কি, আমাদের প্রতিনিধি মধুকল্পিতা সরাসরি সেই ছবি তুলে ধরেছেন, আমরা দেখে নেব। রাম মন্দির সংলগ্ন এই হনুমানগড়ি, এবং এই হনুমানগড়ি দর্শনার্থী থেকে শুরু করে যারা সাধারণ মানুষ তাদের কাছে অত্যন্ত পবিত্র দেখানোর চেষ্টা করবো। এখানে প্রত্যেকটা দিন ভিড় লেগে থাকে। আর এই হনুমানগড়িতে আপনি যখন আসবেন তখন দুধারে লক্ষ্য করবেন শুধুই মিষ্টির দোকান, বিশেষ করে লাড্ডুর দোকান। এই লাড্ডুকে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে দেশি ঘিয়ে তৈরি এই লাড্ডুকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে। 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, এবং তার আগে এই খবরে কিন্তু রীতিমতো খুশির হাওয়া। দেখলেন তো। তবে এটা বলতে বলতে আজকে বাংলার প্রাইম টাইম আমরা শেষ করব। তবে ঈশান দেব, আর কিছু বাকি আছে কি? হ্যাঁ, অবশ্যই একটা জিনিস বাকি আছে সৃজিতা, যে কথা বারবার আমরা বলছিলাম সেই শুরু থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বোধহয় বুঝতে পারছেন না তিনি বাম পথে যাবেন না রাম পথে যাবেন। রাম পথে গেলে যদি ভোট ব্যাংক ধসে যায়, আর বাম পথে চলে গেলে আবার যদি রাম পথে যারা আছেন তারা রুষ্ট হন। তবে সেই বিতর্ক আপাতত থাক, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ঠিক করতে হবে তিনি কোন পথে শেষ পর্যন্ত যাবেন। কিন্তু আমরা একটা ছবি দিয়ে শেষ করবো সৃজিতা, যে ছবি সোশ্যাল মিডিয়ায় আজকে আবার সামনে এসেছে, যারা রাম মন্দির নির্মাণের কাজটা পুরোপুরি দেখভাল করছেন, সেই ছবি আমরা ফুল স্ক্রিন দেখাবো। সেই ছবি দিয়েই আজকে বাংলার প্রাইম টাইম শেষ করব। আপনারা সেই ছবি দেখুন যে অযোধ্যায় রাম মন্দির ঠিক কীভাবে সেজেগুজে প্রস্তুত হয়েছে।